দক্ষিণ ককেশাসের ভূরাজনৈতিক পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন ঘটে চলেছে। রাশিয়ার বহু বছরের পুরনো মিত্র আর্মেনিয়া এখন দ্রুত রাশিয়ার প্রভাববলয় থেকে সরে এসে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দিকে ঝুঁকছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপ ও যুক্তরাষ্ট্র উভয়ের সাথে আর্মেনিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠছে। বস্তুত আর্মেনিয়া তার দীর্ঘদিনের মিত্র রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের একেবারে কোলে উঠতে চলেছে। এর ফলে পুরো অঞ্চলে একটি ঐতিহাসিক কৌশলগত পুনর্বিন্যাস শুরু হয়েছে। ইউরোপের সঙ্গে আর্মেনিয়ার সম্পর্ক গভীর করার সর্বশেষ উদাহরণ হল গত 4 ও 5 মে দেশটিতে ইউরোপীয় নেতাদের এবং ইউরোপীয় ইউনিয়নের দুটি বিরাট সমাবেশ ও সম্মেলন অনুষ্ঠিত হয়। 4 মে অনুষ্ঠিত ইউরোপীয় পলিটিক্যাল কমিউনিটি সমাবেশে ইউরোপের 40টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশগ্রহণ করেন। এ উপলক্ষে রাজধানী ইয়েরাভানে একটি রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন উপস্থিত ছিলেন। তিনি আগেই 3 মে 3 দিনের রাষ্ট্রীয় সফরে আর্মেনিয়া পৌঁছান। ওই নৈশভোজে প্রেসিডেন্ট ম্যাক্রন মাইক্রোফোন হাতে নিয়ে কয়েকটি গান পরিবেশন করেন। এর মধ্যে একটি গান ফরাসি এবং আর্মেনীয় ঐতিহ্যের গৌরবকে তুলে ধরে। সে সময় আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ড্রাম বাজিয়ে ম্যাক্রনের গানের সঙ্গে সুরের মূর্ছনা তোলেন। দুই রাষ্ট্রনেতার এমন সঙ্গীত পরিবেশনা ফ্রান্স ও আর্মেনিয়ার মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের একটি শক্তিশালী প্রতীক হিসাবে প্রকাশ পায়। এই ব্যতিক্রমধর্মী কূটনৈতিক মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে ক্রেমলিন এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানায়। পরদিন 5 মে ইউরোপীয় ইউনিয়ন ও আর্মেনিয়ার মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন এই সম্মেলনের নেতৃত্ব দেন। এই দুটি ইউরোপিয়ান অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও উপস্থিত ছিলেন। তিনি 3 মে ইয়েরাভানে পৌঁছান। তার এই সফর একটি ঐতিহাসিক মাইল ফলক ছিল, কারণ 24 বছরের মধ্যে এই প্রথম কোনো ইউক্রেনীয় প্রেসিডেন্ট আর্মেনিয়া সফর করলেন। সম্মেলনে জেলেনস্কি ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন। সেখানে তিনি আর্মেনিয়ার ইউরোপমুখী নীতিকে সমর্থন জানান এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকি নিয়ে আলোচনা করেন। সম্মেলনের সময় আর্মেনিয়া ও ইউরোপীয় ইউনিয়ন একটি ঐতিহাসিক কানেক্টিভিটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির মূল লক্ষ্য পরিবহন, জ্বালানি এবং ডিজিটাল অবকাঠামোকে ইউরোপীয় মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা। এর মাধ্যমে আর্মেনিয়াকে ধীরে ধীরে মস্কোর অর্থনৈতিক প্রভাব বলয় থেকে বের করে আনা। উল্লেখ্য যে নিরাপত্তা ও সীমান্ত সহযোগিতার অংশ হিসাবে সাম্প্রতিককালে ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের সঙ্গে আর্মেনিয়ার সহযোগিতা বাড়ানো হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন আর্মেনিয়ায় ইইউ পার্টনারশিপ মিশন ইন আর্মেনিয়া এই প্রকল্প চালু করেছে। এই মিশনের লক্ষ্য হল আর্মেনিয়ার গণতান্ত্রিক স্থিতিশীলতা বৃদ্ধি করা, সংকট মোকাবেলায় দেশটির সক্ষমতা শক্তিশালী করা এবং বিদেশি হাইব্রিড হুমকির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। বস্তুত এই দুই ইউরোপীয় সম্মেলন আয়োজন করে আর্মেনিয়া তার পশ্চিমামুখী কৌশলগত অবস্থানের দিকে একটি স্পষ্ট পদক্ষেপ নিয়েছে। যদিও আর্মেনিয়া এখনও পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, আর্মেনিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য 2025 সালের এপ্রিলে তাদের পার্লামেন্টে একটি আইন পাশ করেছে। আর্মেনিয়ার সংবিধান অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের মতো কোনো বহুরাষ্ট্রীয় সংগঠনে যোগদানের আগে দেশে গণভোট অনুষ্ঠিত হওয়া বাধ্যতামূলক। গণভোটের পর সংবিধান সংশোধন করতে হবে এবং তারপর ইউরোপীয় ইউনিয়নের কাছে সদস্যপদ লাভের জন্য আনুষ্ঠানিক আবেদন জমা দিতে হবে। এরপর ইউরোপীয় ইউনিয়নের মানদণ্ড পূরণ হলে এবং ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্র রাজি থাকলে আর্মেনিয়া সদস্যপদ লাভ করতে পারবে। আর্মেনিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের অন্যতম এক বড় বাধা হল দেশটি এখনও রাশিয়ার নেতৃত্বাধীন আলাদা একটি ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন জোটের সদস্য। এই অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের বিধান হল এর কোনো সদস্য একই সময়ে দুইটি অর্থনৈতিক জোটের সদস্য হতে পারবে না।
সুতরাং আর্মেনিয়াকে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে হলে প্রথমে রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসতে হবে। তবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে হলে সবকিছুর আগে আর্মেনিয়ায় এ বিষয়ে একটি গণভোট অনুষ্ঠিত হতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ান এখনও গণভোটের তারিখ ঘোষণা করেননি, কারণ তিনি 2026 সালের 7 জুনের পার্লামেন্ট নির্বাচনের আগে মস্কোর প্রতিশোধমূলক পদক্ষেপ এড়াতে চাইছেন। এদিকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের আর্মেনিয়া সফর আবারও প্রমাণ করেছে যে ফ্রান্স ইউরোপের মধ্যে আর্মেনিয়ার সবচেয়ে দৃঢ় মিত্র। ফ্রান্স আর্মেনিয়াকে সরাসরি সামরিক সরঞ্জাম সরবরাহ করছে এবং কূটনৈতিক সমর্থনও দিচ্ছে। ম্যাক্রনের সফরকালে তার সম্মানে আলাদাভাবে একটি জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়। তিনি 5 মে সফরের শেষ দিনে একটি স্মৃতিসৌধ পরিদর্শন করেন এবং প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে তুরস্কের হাতে কথিত গণহত্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এর মাধ্যমে ফ্রান্স আর্মেনিয়ার সার্বভৌমত্ব রক্ষার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল। এদিকে ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথেও আর্মেনিয়া ঘনিষ্ঠ সম্পর্ক বাড়িয়ে তুলছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও আর্মেনিয়ার সম্পর্ক একটি কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। ঐতিহাসিকভাবে এই সম্পর্কের ভিত্তি হল যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিরাট আর্মেনীয় প্রবাসী সম্প্রদায়। তবে তা সত্ত্বেও এতদিন যুক্তরাষ্ট্রের তুলনায় রাশিয়ার সাথে আর্মেনিয়ার সম্পর্ক অনেক গভীর ছিল। কিন্তু এখন আর্মেনিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রতিরক্ষা, রাজনীতি এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন পর্যায়ে প্রবেশ করছে। আর এই নতুন সম্পর্কের মূল ভিত্তি হল ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি বা ট্রিপ করিডোর বা ট্রাম্প রুট। ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ান গত 2025 সালের 8 আগস্ট হোয়াইট হাউসে উপস্থিত হন। সেখানে তিনি ট্রাম্পের উপস্থিতিতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে এক শান্তি চুক্তি স্বাক্ষর করেন। ওই শান্তি চুক্তির এক অংশে আর্মেনিয়ার ভেতর দিয়ে জাঙ্গেজুর করিডোর প্রতিষ্ঠার কথা বলা হয়। এই করিডোরটিরই নতুন নাম দেওয়া হয় ট্রিপ করিডোর বা ট্রাম্প রুট। এই ট্রিপ করিডোর বা ট্রাম্প রুট যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত হবে। এতে যুক্তরাষ্ট্রের মালিকানা থাকবে 74% এবং আর্মেনিয়ার মালিকানা থাকবে 26%। আর এর নিরাপত্তা যুক্তরাষ্ট্রই তত্ত্বাবধান করবে। কিছু গণমাধ্যমে বলা হয় আর্মেনিয়া 43 কিলোমিটার দীর্ঘ এই করিডোরটি যুক্তরাষ্ট্রের কাছে 99 বছরের জন্য লিজ দেবে। উল্লেখ্য যে এই করিডোর আজারবাইজানের মূল ভূখণ্ডের সাথে তার বিচ্ছিন্ন হয়ে থাকা অপর ভূখণ্ড নাকচিভান অঞ্চলকে সংযুক্ত করবে। এই প্রকল্পের উদ্দেশ্য হল রাশিয়ার নিয়ন্ত্রণকে পাশ কাটিয়ে নতুন বাণিজ্যিক করিডোর গড়ে তোলা। যাই হোক, এরপর যুক্তরাষ্ট্র এবং আর্মেনিয়ার সম্পর্কের আরেকটি বড় অধ্যায়ের সূচনা হয়। 2026 সালের 9 ও 10 ফেব্রুয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আর্মেনিয়া সফর করেন। এটা ছিল ইতিহাসে কোনো মার্কিন ভাইস প্রেসিডেন্টের প্রথম আর্মেনিয়া সফর। ওই সফরে আর্মেনিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট আর্মেনিয়া গিয়ে ট্রিপ করিডোর প্রকল্পকে আনুষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়ারও কাজ করেন। এর পাশাপাশি তিনি আগামী 7 জুন অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ানের প্রতি সমর্থন জানান। এছাড়া তিনি ককেশাস অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি স্থায়ী অর্থনৈতিক উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করেন। জেডি ভান্স তার সফরের সময় সেই কথিত আর্মেনীয় গণহত্যার স্মৃতিসৌধেও শ্রদ্ধা নিবেদন করেন। এরপর গত 26 মে মার্কিন যুক্তরাষ্ট্র ও আর্মেনিয়ার মধ্যকার সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যায়। ওই দিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আর্মেনিয়া সফর করেন। এ সময় যুক্তরাষ্ট্র ও আর্মেনিয়া একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। এছাড়া বিরল খনিজ পদার্থ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এবং ট্রিপ করিডোর বা ট্রাম্প রুট নির্মাণে কাঠামো চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করে। কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে আর্মেনিয়ার এসব সখ্যতার বিষয়ে রাশিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। বস্তুত রাশিয়া দক্ষিণ ককেশাসে পশ্চিমাদের এসব তৎপরতাকে অত্যন্ত শত্রুতার সঙ্গে দেখছে, কারণ মস্কো ঐতিহ্যগতভাবে এই অঞ্চলকে নিজের প্রভাব বলয়ের অংশ বা পেছনের উঠান হিসাবে বিবেচনা করে থাকে। ইউরোপ ও আমেরিকার সাথে আর্মেনিয়ার
বিভিন্ন সম্মেলন, বৈঠক ও চুক্তির পর রাশিয়া আর্মেনিয়ার বিরুদ্ধে ব্যাপক প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ শুরু করে। মস্কো অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বৃদ্ধি করে। প্রেসিডেন্ট পুতিন কড়া সতর্কবার্তা দেন। মস্কো স্পষ্টভাবে জানায় যে আর্মেনিয়া যদি পশ্চিমা বলয়ের দিকে আরও এগিয়ে যায় তাহলে সে আর্মেনিয়ায় সরবরাহ করা গ্যাসের মূল্য বাড়িয়ে দেবে। উল্লেখ্য যে রাশিয়ার গ্যাস জর্জিয়ার ভেতর দিয়ে আর্মেনিয়াতে প্রবেশ করেছে এবং আর্মেনিয়ার জ্বালানি নিরাপত্তা এখনও অনেকাংশে রাশিয়ার ওপরেই নির্ভরশীল। এ থেকেই রাশিয়া হুমকি দেয় যে তারা 2013 সালে আর্মেনিয়ার সঙ্গে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তি একতরফাভাবে বাতিল করে দিতে পারে। এই চুক্তি বাতিল হলে আর্মেনিয়া রাশিয়া থেকে শুল্কমুক্ত প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম এবং অপরিশোধিত হীরা আমদানির সুবিধা হারাবে। ইতিমধ্যেই গত 1 জুন রাশিয়ার কৃষি তদারকি সংস্থা আর্মেনিয়া থেকে মাছ ও সামুদ্রিক খাদ্য আমদানি স্থগিত করেছে। এই নিষেধাজ্ঞা আর্মেনিয়ার একটি গুরুত্বপূর্ণ খাতকে আঘাত করেছে, কারণ এই খাত তার মোট রপ্তানির 30% রাশিয়ায় পাঠায়। এর আগে রাশিয়া আর্মেনিয়ার আরও বিভিন্ন পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করে। এসব পণ্যের মধ্যে রয়েছে স্ট্রবেরি, টমেটো, ব্র্যান্ডি, ওয়াইন এবং মিনারেল ওয়াটার। মস্কো আরও সতর্ক করে যে তারা আর্মেনিয়ার জন্য বিদ্যমান বিশেষ রেলপথ পরিবহন সুবিধা বাতিল করবে। একই সঙ্গে রাশিয়ায় কর্মরত আর্মেনীয় নাগরিকদের কর্মসংস্থানের বিশেষ অনুমতিও প্রত্যাহার করার হুমকি দিয়েছে। আসলে রাশিয়ার অধীনে থাকা যেসব দেশ রাশিয়ার নীতির বিরোধিতা করে, মস্কো প্রায়ই এ ধরনের নিষেধাজ্ঞা তাদের উপর প্রয়োগ করে থাকে। এসব অর্থনৈতিক চাপের পাশাপাশি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আর্মেনিয়ায় নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে পরামর্শের জন্য মস্কোতে ফিরিয়ে নিয়েছে। আর্মেনিয়ার পশ্চিমামুখী অবস্থানের বিরুদ্ধে এটি ছিল রাশিয়ার একটি কঠোর কূটনৈতিক বার্তা। তবে রাশিয়ার পক্ষ থেকে সবচেয়ে বড় হুমকি আসে 29 মে। ওই দিন কাজাখস্তানে অনুষ্ঠিত ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন আর্মেনিয়াকে ইউক্রেনের পরিণতির কথা স্মরণ করিয়ে দেন। প্রেসিডেন্ট পুতিন আর্মেনিয়াকে সতর্ক করেন যে আর্মেনিয়া যদি পশ্চিমাদের দিকে অগ্রসর হতে থাকে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগ দেওয়ার পথ অনুসরণ করে তাহলে ইউক্রেনের মতো পরিস্থিতির তৈরি হতে পারে। প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেনের বর্তমান যুদ্ধের সূত্রপাত হয়েছিল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইউক্রেনের যোগ দেওয়ার প্রচেষ্টা থেকে। আর্মেনিয়ার উদ্দেশ্যে পুতিন জোর দিয়ে বলেন, একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন এই উভয় জোটের সদস্য থাকা সম্ভব নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অনেকেই পুতিনের এই বক্তব্যকে একটি পরোক্ষ ভূরাজনৈতিক হুমকি হিসাবে দেখছেন। তাদের মতে আর্মেনিয়া যদি তার পশ্চিমামুখী নীতি থেকে সরে না আসে তাহলে দেশটি সামরিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার মুখে পড়তে পারে। এদিকে রাশিয়ার পাশাপাশি তার মিত্র দেশগুলো আর্মেনিয়ার উপর সমন্বিত চাপ সৃষ্টি করতে থাকে। এই ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সম্মেলন শেষে রাশিয়া, বেলারুশ, কাজাকিস্তান এবং কিরগিজস্তান যৌথভাবে আর্মেনিয়ার উপর চাপ সৃষ্টি করে। তারা এক যৌথ বিবৃতিতে দাবি জানায় যে আর্মেনিয়াকে দ্রুত একটি গণভোট আয়োজন করতে হবে। সেই গণভোটের মাধ্যমে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নে থাকবে নাকি ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের পথে এগিয়ে যাবে। উল্লেখ্য যে আর্মেনিয়াতে এখনও রাশিয়ার 2টি সামরিক ঘাঁটি রয়েছে। এই অবস্থায় রাশিয়া আর্মেনিয়াতে মার্কিন উপস্থিতি কোনোভাবেই মানতে চাইবে না। আসলে মার্কিনীদের সাথে আর্মেনিয়ার অতিরিক্ত সখ্যতা আরেকটি ইউক্রেন পরিস্থিতিরও সৃষ্টি করতে পারে। তবে আগামী 7 জুনের নির্বাচনে প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের দল পরাজিত হলে রাশিয়ার সঙ্গে পুরনো সম্পর্ক চলমান থাকতে পারে। এদিকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান গত 1 জুন রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন ছেড়ে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার বিষয়ে অবিলম্বে গণভোট আয়োজনে মস্কোর আহ্বান প্রত্যাখ্যান করেছেন। আর্মেনীয় প্রধানমন্ত্রী মস্কোর এই দাবিকে অযৌক্তিক বলে আখ্যায়িত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক ভিডিও ভাষণে পাশিনিয়ান বলেন, আর্মেনিয়া ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের ভেতরে কাজ চালিয়ে যাবে যতক্ষণ না 2 জোটের মধ্যে একটি বেছে নেওয়া অপরিহার্য হয়ে ওঠে।
তিনি আরও বলেন, আর্মেনিয়া আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যের মর্যাদার জন্য আবেদন না করা পর্যন্ত এ ধরনের গণভোটের প্রশ্ন পুরোপুরি তাত্ত্বিক পর্যায়েই থাকবে। আর একটি তাত্ত্বিক বিষয়কে গণভোটে তোলা অবশ্যই খুব একটা যৌক্তিক বা সমর্থনযোগ্য নয়। আবার একই সাথে তিনি স্বীকার করেন যে রাশিয়ার সঙ্গে আর্মেনিয়ার সম্পর্ক বর্তমানে রূপান্তরের একটি পর্যায়ে রয়েছে। বস্তুত রাশিয়ার অর্থনৈতিক হুমকি ও চাপকে প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান খুব একটা গুরুত্ব দেননি। তিনি বলেন, ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ থেকে আর্মেনিয়া যে অর্থনৈতিক সুবিধা পাবে তা রাশিয়ার আরোপিত উচ্চ জ্বালানি মূল্যের ক্ষতিকে সহজেই পুষিয়ে দিতে পারবে। সুতরাং পাশিনিয়ানের বক্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে তার সরকার দীর্ঘমেয়াদে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়াকে রাশিয়ার সঙ্গে বর্তমান অর্থনৈতিক সম্পর্কের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছে। এদিকে পশ্চিমা দেশগুলোর নেতারাও আর্মেনিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করে যে আসন্ন নির্বাচনের ফলাফলে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে মস্কো আর্মেনিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে। এর পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে যে তারা আর্মেনিয়ার গণতান্ত্রিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী করতে অতিরিক্ত সহায়তা দেবে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন প্রতিশ্রুতি দিয়েছে যে সে রাশিয়ার হুমকি মোকাবেলায় আর্মেনিয়াকে সহযোগিতা করবে। ইউরোপীয় ইউনিয়ন মনে করে আর্মেনিয়ার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং সার্বভৌমত্ব রক্ষায় ইউরোপের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। এখন কথা হলো, আর্মেনিয়া রাশিয়া সম্পর্ক কেন এতটা শীতল হলো? বস্তুত আর্মেনিয়া ও রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিন ধরে অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর 1991 সালে আর্মেনিয়ার স্বাধীনতা লাভের পরও রাশিয়া ছিল তার অন্যতম নির্ভরযোগ্য মিত্র। দুই দেশ সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে গভীরভাবে যুক্ত ছিল। আর্মেনিয়া রাশিয়ার নেতৃত্বাধীন কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন বা সিএসটিওর সদস্য ছিল। দেশটি তার জাতীয় নিরাপত্তার জন্যও অনেকাংশে মস্কোর উপর নির্ভর করত। কিন্তু 2023 সালে নাগর্নো কারাবাখে আজারবাইজানের সামরিক অভিযানের পর দুই দেশের সম্পর্ক দ্রুত অবনতি হতে শুরু করে। সেই অভিযানে আজারবাইজান পুরো নাগর্নো কারাবাখ অঞ্চলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান অভিযোগ করেন যে সংঘাতের সময় রাশিয়া এবং সিএসটিও এই দুজনেই আর্মেনিয়াকে পরিত্যাগ করে। রাশিয়া আর্মেনিয়ার নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণ করেনি। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলেন যে মস্কো তাদের ঐতিহ্যগত মিত্রকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এভাবে রাশিয়ার প্রতি আর্মেনিয়ার অনেক জনগণ এবং রাজনীতিবিদদের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে আর্মেনিয়া সিএসটিওতে তার অংশগ্রহণ স্থগিত করে। এরপর দেশটি বিকল্প নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদার খুঁজতে শুরু করে। এই প্রক্রিয়ায় আর্মেনিয়া ধীরে ধীরে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক জোরদার করে। এভাবে একসময়ের ঘনিষ্ঠ মিত্র এখন কার্যত বিপরীত ভূরাজনৈতিক শিবিরের দিকে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ ককেশাসে চলমান এই পুনর্বিন্যাস শুধু আর্মেনিয়া ও রাশিয়ার সম্পর্ককেই বদলে দিচ্ছে না, বরং পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যকেও নতুনভাবে রূপ দিচ্ছে।